পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে কাল মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মাণ কাজে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাদের বিদায়ী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই উপলক্ষে এক সুধীর সমাবেশে বক্তব্যও দেবেন প্রধানমন্ত্রী। সেই সভায় 50,000 লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ধিত সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। চলছে শেষ মুহূর্তের মঞ্চসজ্জা ও নিরাপত্তা নিশ্চিতের কাজ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এলাকায়। মুন্সিগঞ্জবাসী সকলে খুশি, আনন্দিত, কারণ এখানে স্বপ্নের পদ্মা সেতু হয়েছে এবং যারা পুনর্বাসিত হয়েছে তারা একেবারে আন্তর্জাতিক মান বজায় রাখা তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে। উনি মানবিক প্রধানমন্ত্রী, জাতির পিতার মেয়ে প্রধানমন্ত্রী। উনি অনেক দিয়েছেন আমাদেরকে, আমরা ওনার কাছে কৃতজ্ঞ, মুন্সিগঞ্জবাসী ওনার কাছে কৃতজ্ঞ। পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী জিতু রায়ের কাছে। জিতু, কালকে সমাপনী অনুষ্ঠান উপলক্ষে কর্মসূচি কি থাকছে আর প্রধানমন্ত্রী কখন এসে সেখানে যোগ দেবেন আগামীকাল? প্রধানমন্ত্রী পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে আগামী দিন যোগদান করবেন মুন্সিগঞ্জের এই মাওয়া প্রান্তে টোল প্লাজার ঠিক সামনের অবস্থানটাতে। আর এখন চলছে শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতি। আর এই প্রস্তুতি বা নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা চেষ্টা করছেন এই অনুষ্ঠান স্থলটিকে একেবারে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলার জন্য। এবং আমরা দেখছি যে আশেপাশের পরিবেশটা সেই রকমই তৈরি করা হয়েছে, নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। স্থানীয় যারা রয়েছেন তাদের চলাচলে এখানে নিষেধ করা হয়েছে এবং আমরা দেখছি যে মঞ্চ সজ্জার জন্য যে ব্যবস্থাপনাটি রয়েছে সেটি প্রস্তুত করা হয়েছে। কিন্তু বাইরে থেকে যেটি বৃষ্টি এবং বৃষ্টির কারণে কিন্তু এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে তাদের কিন্তু খুব বেশি বেগ পেতে হচ্ছে। আর স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে আমরা কথা বলেছি এবং কথা বলেছি স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে 50,000-এর অধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করবেন। রাস্তার দুই ধারে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। সুধী সমাবেশটি বিকাল 4টার দিকে শুরু হবেন। মাননীয় প্রধানমন্ত্রী যোগ দেওয়ার পরেই সুধী সমাবেশে তিনি কথা বলবেন এবং তার অপেক্ষায় রয়েছেন লৌহজং বা মুন্সিগঞ্জের এলাকা আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠন সহ সাধারণ মানুষ। স্থানীয় আওয়ামী লীগ যেটি বলছেন যে প্রধানমন্ত্রীর এই আগমনটি তাদের জন্য একটি বিশেষ দিন হয়ে রয়েছেন এবং তারা চেষ্টা করছেন এই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো মিলে 50,000 নেতাকর্মী তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। আমরা এখানে কথা বলেছি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। তারা যেটি জানিয়েছেন নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে তারা আজকের এই সকাল থেকেই তারা এখানে স্থানীয়দের প্রবেশ নিষেধ করেছেন এবং এই জায়গাটাকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। আমরা দেখছি যে এখানে নিশ্চিদ্র নিরাপত্তার পাশাপাশি কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি রয়েছেন এবং অনুষ্ঠানটিকে সুন্দর এবং সার্থক করে তুলবার জন্য কিন্তু সকল স্তরের মানুষের কিন্তু বা কর্মকর্তা কর্মচারীদের কিন্তু আমরা যথেষ্ট তোড়জোড় লক্ষ্য করতে পারছি। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এই ছিল আমার কাছে সর্বশেষ। পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানের সবশেষ প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিতু রায়। প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে ভারতের আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এই সফরে দেশের উন্নয়নকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার। সৌদি আরব সফর শেষে বুধবার দেশে ফিরে মন্ত্রী আরও জানান, জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনতে যৌথ টাস্ক ফোর্স গঠন করবে ঢাকা রিয়াদ। সৌদি আরব সফর শেষে বুধবার সকালে দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমির ডিজিটাল গ্রন্থাগার উদ্বোধন করেন তিনি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হন মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়ে কোনো আপত্তি নেই ভারতের। দিল্লি সফরের সময়ই এ বিষয়ে নরেন্দ্র মোদীকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। চীন সফরে দেশের উন্নয়নই সর্বোচ্চ গুরুত্ব পাবে বলেও জানান হাসান মাহমুদ। অনেক আইকনিক স্থাপনা চায়নার অর্থায়নে এবং চায়নার কন্ট্রাক্টররা নির্মাণ করেছে। তো আগামী সফরটি নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সফরে তিনি মোদিজির সাথে যখন আলাপ হয় তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি, সেটি মোদিজির সাথেও আলোচনা হয়েছে। উঠে আসে সৌদি আরব প্রসঙ্গও। মন্ত্রী জানান, এদেশে বিনিয়োগ এবং অফশোর ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে কাজ করতে আগ্রহী সৌদি আরব। বলেন, জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনা এবং শ্রমিকদের হয়রানি বন্ধে যৌথ টাস্ক ফোর্স গঠন করবে দুই দেশ।
আমাদের যে ফিনান্সিয়াল উইন্ডোগুলো আছে অফশোর ব্যাংকিং সহ আরও যে সমস্ত ফিনান্সিয়াল উইন্ডো আছে সেখানে তাদের বিনিয়োগ ব্যাপারে আমরা আলাপ করেছি, তারা বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছে। দেশের সার্বিক উন্নয়নের জন্যই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সরকার সুসম্পর্ক বজায় রাখতে চায় বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের জ্বালানি তেল আমদানি করি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা সৌদি আরব থেকেও করি। সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। এ সংক্রান্ত বিষয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় শুনানির জন্য ৮ নম্বর ক্রমিকে রয়েছে আবেদনটি। এর আগে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ মর্মে হাইকোর্টের রায় বহাল রাখে চেম্বার জজ আদালত। এতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের আদেশটি আপাতত বহাল থাকার কথা জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবীরা। এদিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে রাজধানী শাহবাগ মোড়, ঢাকা আরিচা সহ বিভিন্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আবারও রাজপথে শিক্ষার্থীরা। এর আগে আন্দোলনের মুখে ২০১৮ সালের অক্টোবরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হয়। গত ৫ জুন হাইকোর্টের রায়ে সেই কোটা পদ্ধতি পুনর্বহাল হয়। চেম্বার আদালতও হাইকোর্টের রায় বহাল রাখায় আবারও আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে শাহবাগ মোড় ১.৫ ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। বেকারত্ব তো এমনি অনেক বেশি, যদি কোটা থাকে তাহলে বেকারত্ব আরো বেড়ে যাবে। শিক্ষার্থীরা বলছে, একটি কমিশন গঠনের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যৌক্তিক কোটা রাখা যাবে। তবে কোটার ভিত্তিতে নিয়োগের পর যেসব আসন শূন্য থাকবে সেগুলো মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। সর্বোচ্চ 10% দেওয়া যাবে, কিন্তু 30% সম্পূর্ণ অন্যায়। একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২ ঘন্টা ঢাকা কুয়াকাটা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম রাঙামাটি সড়ক অবরুদ্ধ করে ২ ঘন্টা বিক্ষোভ করে। যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে শিক্ষার্থীরা রাস্তায় থাকবে। মূলত ২০১৮ সালে যে কোটা সংস্কার পরিপত্র দাখিল হয়েছিল সেইটা পুনর্বহাল রাখার জন্য আমরা আন্দোলন করছি। বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে কোটা পদ্ধতি নিয়ে শুনানি হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের কর্মবিরতি পালন করেছেন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। সংকট সমাধানে আজ শিক্ষামন্ত্রী এবং সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন আন্দোলনকারীরা। শিক্ষকদের কর্মবিরতিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ কর্মবিরতি সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আন্দোলনের অংশ হিসেবে ক্লাস পরীক্ষা না হওয়ায় অচল হয়ে পড়েছে ক্যাম্পাস। এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও স্থগিত। তবে দাবি পূরণ হলে ক্লাসে ফিরে যাবে বলে জানান শিক্ষকরা। অর্থমন্ত্রী, আপনি যে ভাষায় এই যৌক্তিক আন্দোলনকে অযৌক্তিক বলেছেন, আমরা সেটিকেও প্রত্যাখ্যান করছি। সুতরাং আন্দোলন চলছে, আন্দোলন চলবে। শিক্ষকরা বলছেন, নতুন পেনশন স্কিমের কারণে জুলাইয়ে যোগ দেওয়া শিক্ষকরা অবসরের পর এককালীন টাকা ও অন্যান্য সুবিধা পাবেন না। কর্মবিরতি ইস্যুতে শিক্ষার্থীদের সেশন জটের আশঙ্কা নিয়ে জানিয়ে তারা বলছেন, দাবি আদায় হলে অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের আন্দোলনগুলো কি, প্রত্যয় স্কিম প্রত্যাহার করতে হবে। ২ নম্বর হলো যে আমাদের যে সুপার গেটটি ২০১৫ সালে আমাদের দেওয়ার কথা ছিল, সে সিদ্ধান্ত হয়েছে সেটা দিতে হবে।
আর আমরা স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি। যদি প্রত্যেক স্কিম প্রত্যাহার করে স্বতন্ত্র বেতন স্কেল করা হয় তাহলে তো এক জায়গায় চলে আসতো দুইটা মিলে। জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরাই কর্মবিরতি পালন করছেন। 13 মার্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন প্রত্যয় স্কিমে আনার প্রজ্ঞাপন জারির পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে শিক্ষকরা। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরোধিতা করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেছেন, ব্যাপক ভিত্তিতে মুক্তিযোদ্ধা কোটা স্বাধীনতার মূল উদ্দেশ্যকে ব্যাহত করে। মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের জন্য চাকরির জন্য বিশেষ বড় অঙ্কের কোটা চিরস্থায়ী বন্দোবস্ত করা স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে বৈষম্য মুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন এই মূল উদ্দেশ্যকে ধ্বংস করে। মানে স্পিকার, যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি কখনোই মঙ্গল বলে মনে করা যায় না। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতিতে সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী ও খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আজকে কর্মবিরতি চলছে চতুর্থ দিনের মধ্যে। সংকট সমাধানে তো শিক্ষামন্ত্রী ও সেতুমন্ত্রীর সাথে বৈঠক করার কথা রয়েছে আন্দোলনকারীদের। সে বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? দেখুন, আপনি ঠিকই বলেছেন, চতুর্থ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতিতে আছে এবং তারা সকাল 11টা থেকেই তাদের কর্মবিরতি শুরু করে থাকেন। তাদের অবস্থান যে কর্মসূচি সেটি শুরু হয়ে থাকে। আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি এবং যে প্রসঙ্গটি আসছে যে প্রত্যয় স্কিম বাতিল এবং তাদের সুপার গ্রেডে অধিভুক্তকরণ এবং তাদের স্বতন্ত্র বেতন কাঠামোর যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়েই তারা আন্দোলন করছিলেন। ঠিক আন্দোলনের মাত্রাটা কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ অর্থমন্ত্রীর বক্তব্য সেটি কিন্তু তারা গতকালকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকরা ছিলেন তারা তার অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। সেই সাথে আশার একটি বাণী দেখছেন যে যেহেতু আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বসার কথা রয়েছে, সেই সাথে শিক্ষামন্ত্রী বসার কথা রয়েছে এবং এখানেও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। তার কারণ হচ্ছে, প্রথমের দিকেই যখন শিক্ষামন্ত্রী এই বিষয়টিকে অর্থমন্ত্রীর বিষয় বলে, স্কিমের বিষয়টিকে তিনি অর্থমন্ত্রীর বিষয় বলে যখন তিনি এই মন্তব্য করে থাকেন, ঠিক তখনই কিন্তু এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকরা রয়েছেন বিষয়টি তারা ইতিবাচক হিসাবে নিতে পারেননি। তার কারণ তারা বলছিলেন যে শিক্ষামন্ত্রী যখন দায়িত্ব এড়িয়ে যান তখন তাদের এই বিষয়টি নিজেদেরকেই তাদের আন্দোলন করে তাদের যে অধিকার, তাদের যে দাবি, তাদের যে যৌক্তিক এই বিষয়গুলো উত্থাপন করেছেন সেগুলো তারা দাবিগুলো আদায় করবেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। এবং তারা বলছিলেন যে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যখন বন্ধ থাকে তখন শিক্ষার উপর প্রভাব পড়বে, শিক্ষার্থীদের উপর প্রভাব পড়বে, এটি খুব স্বাভাবিক। এবং তারা বারবার একটি কথা বলছিলেন যে যেহেতু একটি লম্বা সময় ধরে শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম থেকে বিরত রয়েছে, অর্থাৎ গ্রীষ্মকালীন ছুটি গেছে, ঈদের ছুটি গেছে, তারপরে যখন ক্যাম্পাস খুলেছে তখন আবার ক্যাম্পাসে আন্দোলনের কারণে শিক্ষা কার্যক্রম স্থবির রয়েছে, যার ফলে একটি প্রভাব পড়বে। শিক্ষকরা বারবার বলছিলেন যে তারা বিভিন্ন ছুটির সময় এবং অন্যান্য সময় বাড়তি ক্লাস নিয়ে শিক্ষার্থীদের এই যে গ্যাপটি পড়ে গেছে, অর্থাৎ যে বিরতিটা চলে গেছে তারা সেটি পুষিয়ে নেবেন এবং শিক্ষার ক্ষেত্রে খুব একটা বেশি প্রভাব পড়বে না। এবং শিক্ষকরা বলছিলেন যে তাদের যেহেতু এখন যৌক্তিক দাবি এবং আর পেছনে ফেরা তাদের আর কোনো উপায় নেই, অর্থাৎ তারা বলছিলেন যে এটি তাদের একদিকে ভবিষ্যতের বিষয় রয়েছে, সেই সাথে সামনে যারা শিক্ষকরা আসবেন এখানে মেধাবীরা, এই যে স্কিমের যে বিষয়টি রয়েছে এটি যদি অব্যাহত থাকে তাহলে সামনে যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই পেশায়, অর্থাৎ যে শিক্ষকের যে পেশায় তারা কিন্তু আসবেন না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তাদের জন্য, সেই সাথে শিক্ষা কার্যক্রম অর্থাৎ শিক্ষাকে টিকিয়ে রাখার জন্য, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের জন্য, পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধাবীদের আসার পথ সুগম করার জন্যই কিন্তু তাদের এই আন্দোলন। এবং তারা বলছিলেন যে এই যৌক্তিক আন্দোলন যতক্ষণ না পর্যন্ত তাদের পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন এবং সেই সাথে শিক্ষার্থীদের সাথে বৈঠকের পর আশা করি এর সমাধান হবে। মুস্তাফিজ সাথেই থাকবেন। এবারে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এইচ.এম. শামীমুজ্জামান। শামীম, 4 দিন ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং শিক্ষা সংক্রান্ত কার্যক্রম বন্ধ রয়েছে, কিরকম অচল অবস্থা সৃষ্টি হয়েছে, আর আজকে বৈঠকের বিষয়ে শিক্ষকদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি? দেখেন, গত 4 দিন ধরেই কিন্তু শিক্ষকরা কর্মবিরতিতে রয়েছে। শুধু শিক্ষকরা না, আমরা আগেও বলেছি কর্মকর্তারাও কিন্তু তাদের দাবি আদায়ের লক্ষ্যে গত 4 দিন ধরেই অর্ধ দিবস কর্মবিরতিতে রয়েছে।
অর্থাৎ সেই হিসেবে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এক ধরনের অচলা অবস্থা হয়েছে, এক স্থবির হয়ে রয়েছে। সকল কর্মকাণ্ডই কিন্তু বন্ধ রয়েছে। এর প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপরে। আমরা এই বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু শিক্ষকদের এই আন্দোলনের সাথে যেমন একত্রতা প্রকাশ করছে। তারা যেমন বলছেন শিক্ষক কর্মকর্তাদের যে দাবি, সে দাবি যেমন যৌক্তিক, কিন্তু তার পাশাপাশি তাদের যে ক্ষতিটা হচ্ছে সেটা নিয়েও কিন্তু তারা শঙ্কিত। এ বিষয় নিয়েও কিন্তু আমরা শিক্ষকদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে অতীতেও অর্থাৎ করোনার সময়ও কিন্তু তারা অতিরিক্ত ক্লাস নিয়ে বা বাড়তি ক্লাস নিয়ে বা অনলাইনে ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এবারের আন্দোলনেও শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তাদের পরিকল্পনাও রয়েছে। আরেকটা বিষয় যেটা আন্দোলনের আলোচনার বিষয়টা তারা যেটা বলছেন যে তারা কিন্তু স্পষ্টই বলেছেন যত সময় না দাবি আদায় হবে তত সময় তারা আন্দোলনেই থাকবেন। অর্থাৎ আন্দোলনের মধ্য দিয়েই তারা তাদের দাবি আদায় করবেন। এবং তারা যেটা বলছেন আলোচনা বহুবার তারা করেছেন, একাধিকবার দফায় দফায় দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সাথে আলোচনা হয়েছে, অতীতেও আলোচনা হয়েছে এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু আলোচনা হচ্ছে। এখন আর আসলে আলোচনার কোনো পথ নেই। আলোচনার পথ নেই বলেই তাদের এই কর্মব্রতি এবং দাবি আদায় না হওয়া পর্যন্তই তারা কর্মব্রতিতেই থাকবেন। আরেকটা বিষয় যেটা যে প্রতিদিনই দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এই খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ক্যাফেটেরিয়াতেই শিক্ষকরা অবস্থান নেন, আনুষ্ঠানিক অবস্থান নেন। তবে সকাল থেকেই কিন্তু শিক্ষকরা এখানে আসতে থাকেন, জড়ো হতে থাকেন এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে। শামীমুজ্জামান এসে আপনি এই বিষয়ের তথ্য সংগ্রহ করতে থাকুন। রাজশাহী ও খুলনা থেকে সর্বজনীন পেনশন স্কিমের বিরোধিতার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিনের মেয়াদ বৃদ্ধি এবং আপিল শুনানিতে অংশ নিতে ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার এই তথ্য জানান তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন এদিন ডক্টর ইউনূসের স্থায়ী জামিনের আবেদন করা হবে। এছাড়া তার আপিল আবেদনও শুনানির জন্য রাখা হয়েছে। 23 মে ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ 4 জুলাই পর্যন্ত বাড়ায় আদালত। একই সাথে শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজার রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ডক্টর ইউনূস সহ 4 জনের আপিলের শুনানিও আজ। 28 জানুয়ারি এই মামলায় 6 মাসের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ডক্টর ইউনূস সহ 4 জনের আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত। এদিকে শ্রম আইন লঙ্ঘনে দায় ডক্টর ইউনূসের 6 মাসের সাজার বিরুদ্ধে করা আপিল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শ্রম আপিল ট্রাইব্যুনালে তার সাজা স্থগিতের বিরুদ্ধে করা মামলার পূর্ণাঙ্গ রায়ে এই নির্দেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে হাইকোর্টের বেঞ্চ। 50 পৃষ্ঠার রায়ে বলা হয় সাজা কখনো স্থগিত হতে পারে না। এর আগে 18 মার্চ এই মামলায় ডক্টর ইউনূসের সাজা ও দণ্ড শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিল করে মৌখিক রায় দেয় হাইকোর্ট। এতে 6 মাসের সাজা চলমান থাকে। পূর্ণাঙ্গ রায় বের হওয়ায় আজ ডক্টর ইউনূসের আপিল শুনানি শুরুর আবেদন করবে রাষ্ট্রপক্ষ। তবে ডক্টর ইউনূসের আইনজীবীর অভিযোগ আপিল শুনানির আগের দিন হাইকোর্টের রায় প্রকাশ করে চেম্বার আদালতে যাওয়ার পথ বন্ধ করার অপচেষ্টা করা হয়েছে। আমরা অ্যাপিলেট ডিভিশনে চেম্বার যদি যাব তখন সেকশন বলছে আপনার পিসি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আপনি নকল পাবেন না। তাহলে ডক্টর ইউনূসের মতো লোককে হাইকোর্টে কি হয়েছে এটা দেখার কি তার অধিকার নাই? হাইকোর্টের রায় প্রকাশিত হয়েছে, আপিল শুনানি হবে। ওনারা এটাকে কালক্ষেপণ করার জন্য অসৎ উদ্দেশ্যে ওনারা এখন বলছে যে আমরা আপিল করব। করেন, আমাদের আপত্তি নাই। যেখানেই যাবেন সেখানে আমরা কন্টেস্ট করব। যেখানে ইউনূস সেখানে কলকারখানা প্রতিষ্ঠান। আইনি লড়াই কাউকে ছাড় দেওয়া হবে না। পার্বত্য চট্টগ্রাম থেকে নারী পাচারের অভিযোগে পাচার চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে ঢাকার উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার 3 জন হলেন সজীব চাকমা, মামিয়া চাকমা এবং জেসি চাকমা। পুলিশ জানায় 19 জুন রাঙামাটি শহর থেকে পাচারের উদ্দেশ্যে এক কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়। 26 জুন ঢাকা থেকে উদ্ধার করা হয় তাকে। পরদিন রাঙামাটির বাঘাইছড়ি থানায় এ সংক্রান্ত মামলা দায়ের হয়। মামলার পরপরই অভিযানে নামে পুলিশ। বুধবার বাঘাইছড়ি থানা ওসি তদন্ত দৌজ মাহমুদের নেতৃত্বে একটি দল পুলিশের কাউন্টার টেরোরিজমের সহায়তায় ঢাকার উত্তরায় অভিযান চালায়। গ্রেপ্তার 3 জনকে আজ আদালতে তোলার কথা রয়েছে।
এ নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী হিমেল চাকমার কাছে। হিমেল, গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কি কি অভিযোগ আনা হয়েছে, আর আজকে তো তাদেরকে আদালতে তোলা হবে, এর পরবর্তী কার্যক্রম সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? আজকে যে গত রাত্রে যাদেরকে ধরা হয়েছে মূলত ৩ জন, একজন হচ্ছে মামিয়া চাকমা, একজন হচ্ছে জেসি চাকমা, আর একজন হচ্ছে সজীব চাকমা। এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগটা হচ্ছে গত ১৯ জুন রাঙামাটি শহর থেকে একজন কলেজ ছাত্রীকে তারা ফুসলিয়ে প্রলোভন দেখিয়ে জোর করে রাঙামাটি শহর থেকে একটা সিএনজি যোগে তাকে চট্টগ্রাম হয়ে ঢাকা নিয়ে বন্দি রাখা হয়। এক পর্যায়ে তাকে উদ্ধার করা হয় গত ২৬ জুন। তো এরপরেই আমরা দেখেছি গত ২৭ জুন রাঙামাটি বাঘাশ্বরী থানায় একটি মামলা করে ভিকটিম। তো এর পরপরই কিন্তু রাঙামাটি জেলা পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে তাকে ঢাকায় পাঠানো হয় এবং সে ঢাকার যাওয়ার পরে মূলত গত রাত্রে মূলত যে সাকসেসফুল যে অভিযান সেটা আমরা দেখেছি। ইতিমধ্যে যে ৩ জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে রাঙামাটিতে আনা হয়েছে, যেহেতু রাঙামাটির বাঘাইছড়িতে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে সেখানে পুলিশ নেয়নি, তাদেরকে রাঙামাটিতে আনা হয়েছে। আমরা কিন্তু এখনো বিস্তারিত বলতে পারছি না তাদেরকে কোটায় রাখা হয়েছে। রাঙামাটি কোতোয়ালি থানায় আমরা খবর নিয়েছিলাম যে কোতোয়ালি থানায় তাদেরকে এখন আনা হয়নি। আসলে তাদেরকে কোটায় রাখা হয়েছে, হয়তো আমরা আরো কিছুক্ষণ পরে হয়তো আমরা জানবো। তবে আমরা যেটা আভাস পেয়েছি যে এদেরকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করার কথা রয়েছে। কারণটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম থেকে গত ২-৩ বছরের সময় ধরে পাহাড়ি নারী পাচার করা হচ্ছিল এবং সেটা কিন্তু রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। প্রতিদিন কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও দেখা যাচ্ছে মিসিং হচ্ছে, নিখোঁজ হচ্ছে, যার কারণে এটা কিন্তু মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছিল। যার কারণে তার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বেশ তৎপর ভূমিকা পালন করছে এবং তারা কিন্তু যে একটা ঢাকার মতো একটা স্থান থেকে যে রাত্রের ভিতরে একসাথে এতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এরা কিন্তু একেবারে বেশ বিভিন্ন মানুষের মুখে যে গ্রেপ্তারের দাবি উঠেছিল, সেই দাবির প্রেক্ষিতে যে মানুষ যে এখানকার মানুষ আসলে সন্তুষ্ট প্রকাশ করছেন যে পুলিশের যে ভূমিকাটা যে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেজন্য তাদের সন্তোষ প্রকাশ করছে। তো আমরা আরো অপেক্ষা করতে পারি আসলে কি করে, তাদেরকে আসলে রিমান্ড চাওয়ার কথা রয়েছে। আমি যে ওসি আছেন যে তদন্ত দোষ মামুনের সাথে কথা বলছি, তিনি বলছেন যে তাদেরকে আদালতে তোলা হবে এবং তাদেরকে রিমান্ড চাওয়া হবে। সেটা আমরা 10টার পরে হয়তো আমরা জানতে পারবো। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির যে মানব পাচারের যে একটা মামলা হয়েছিল এবং মামলার পরবর্তী যে গ্রেপ্তার করা হয়েছিল ৩ জনকে, সে তার সর্বশেষ। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিমেল চাকমা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রী শাহানা পারভিনের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার সংস্থার সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, মোবারক হোসেনের দাখিল করা বিবরণী অনুযায়ী তার সম্পদের পরিমাণ ৪১,৪৬,৮৪৫ টাকা। তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। অপর মামলার এজাহারে বলা হয়, মোবারক হোসেনের সঙ্গে যোগসাজশে ১,৫৮,৭৩,১৫২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন শাহানা পারভিন। মামলা তদন্তকালে অন্য কারো সংশ্লিষ্টতা পেলে তাদের নামও ২ মামলায় অন্তর্ভুক্ত করা হবে, এজাহারে উল্লেখ করা হয়েছে। রাজুকের একজন পরিচালকের বিরুদ্ধে অনুসন্ধান হয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, তাই তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তার বিরুদ্ধেও তার ওয়াইফের বিরুদ্ধেও। ওয়াইফ আসলে হাউস ওয়াইফ, তার কোনো ইনকাম নেই। তারপর সম্পদ কেন বাড়লো এখন তদন্ত করে দেখা হবে। তদন্ত যদি দেখা যায় যে ঘটনা সত্য প্রমাণ হয়ে গেল তাহলে আমরা চার্জশিট দেবো, আর তদন্ত করে যদি দেখা যায় প্রমাণ হয় না তো সব অব্যাহতি পাবে। নারায়ণগঞ্জের বন্দরে মনিরুজ্জামান হত্যা মামলায় 2 সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, গেল 7 জুন বন্দর উপজেলার মুরাদপুরে নিজ বাড়িতে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় মনিরুজ্জামানকে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেখান থেকে আসামিদের শনাক্ত করা হয়। মঙ্গলবার রাতে বন্দরের নয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ ও ফয়সাল নামে 2 ভাইকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, জড়িত অন্যদেরও খুঁজছে পুলিশ। বন্দর থানার মুরাদপুর এলাকায় মনিরুজ্জামান ওরফে মনু মিয়া নামক একজন ব্যক্তি তার বাড়ির আঙিনায় নির্দয়ভাবে তাকে হত্যা করা হয়। 9 নম্বর আসামি
ফরহাদ প্রধান এবং 10 নম্বর আসামি ফয়সাল প্রধান, উভয় পিতা সিদ্দিক প্রধান, এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পাবনায় মাদক বিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের 2 সদস্য সহ আহত হয়েছেন 6 জন। আটক করা হয়েছে 1 ওয়ার্ড কাউন্সিলর সহ 3 জনকে। পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বুধবার সদর উপজেলার রাধানগরে অভিযানে গেলে তাদের বাধা দেন পৌরসভা 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজীব ও তার সমর্থকরা। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে হামলা চালায় তারা। এ সময় 6 জন আহত হন। পরে অভিযান চালিয়ে রাজীব সহ 3 জনকে আটক করা হয়। আলোচিত সাদিক অ্যাগ্রোর আমদানি করা ব্রাহ্মা জাতের 6টি গরু জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের এনফোর্সমেন্ট টিম। বুধবার দুপুরে চন্দ্রিমা উদ্যান সংলগ্ন কাঠের পোলের 16 নম্বর রোডে অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। তথ্য গোপন করে ব্রাহ্মা জাতের এই গরুগুলো আমদানি করা হয়। পরে বিমানবন্দর কাস্টমস তা জব্দ করে প্রাণী সম্পদ অধিদপ্তরে হস্তান্তর করে। প্রভাব খাটিয়ে সেই গরু আবারও এনে বিক্রির চেষ্টা করে সাদিক অ্যাগ্রো। দুদক বলছে, ভুয়া তথ্যে এসব গরু 2021 সালে আমদানি করে সাদিক অ্যাগ্রো। অভিযানে সাদিক অ্যাগ্রোর মালিক বা ম্যানেজার কাউকেই পাওয়া যায়নি। গো প্রজনন খামার সাভার থেকে বেশ মাস 3 আগে ওনারা নিলাম করছিল। এগুলো 3 মাস আগে জবাই করার কথা, কিন্তু জবাই না করে আজকে তার ফার্মে আমরা লাইভ পাইছি। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বিদ্যুতের অস্বাভাবিক বিল নিয়ে অতিষ্ঠ গ্রাহকরা। এ নিয়ে বেড়েছে ক্ষোভ। গ্রাহকদের অভিযোগ, কারসাজি করে বাড়তি বিল আদায় করা হচ্ছে। যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। এদিকে ক্যাবের উপদেষ্টা বলছে, জবাবদিহিতার অভাবে গ্রাহকদের পকেট কাটা যাচ্ছে। রাজধানীর মহানগর আবাসিক এলাকার বাসিন্দা তানভীর আহমেদ একজন ভুক্তভোগী বিদ্যুতের গ্রাহক। 5 সদস্যের পরিবারে গত মাসের বিদ্যুতের অস্বাভাবিক বিল দেখে বিস্মিত তিনি। গরম শুরু হওয়ার পরে প্রথম বিলটা আসলো 3,500-এর মতো, তারপরের বিলটাই আসলো 5,500, কিন্তু গত মাসে যে বিলটা আসছে সেটা হঠাৎ করে 12,500 টাকা। তো আমার কিন্তু ইউসেজে তেমন কোনো চেঞ্জেস আসে নাই, সেম টাইপেরই ছিল, কিন্তু এইভাবে হঠাৎ বিল আসাটা আমার কাছে অস্বাভাবিক এবং মনে হয়েছে যে একটা ভুতুরে বিলের মতো। এভাবে রাজধানীর অনেক এলাকায় অসংখ্য গ্রাহকের অভিযোগ, ভুতুরে বিলে পরিবারের ওপর চাপ বেড়েছে। তারা বলছেন, বিল নিয়ে অভিযোগ করে কোনো লাভ হচ্ছে না। প্রায় 7,000 টাকার মতো বিল আসছে। তো গত বছর এরকম বিল আসে না, যেমন হলে বেশি হলে 2687 এরকম আসে। জুন মাসে আমরা আমাদের 4,500 টাকা আমরা প্রিপেড কার্ডে রিচার্জ করেছি, 4,500 টাকা। তো এটা তো ডাবল হয়ে গেছে। প্রিপেড মিটার চালু করার পর আজকে 2 বছর পরে আবার বলতেছেন যে আমার আগের কিছু বিল বাকি আছে, অথচ প্রত্যেকটার বিল আমার দেয়া। বিল নিয়ে অভিযোগ উঠেছে রাজধানীর বাইরেও ব্যবহারের চেয়ে বেশি বিল দেয়া হচ্ছে বলে তাদের অভিযোগ। এই নিয়ে গ্রাহকরা মানববন্ধনও করেছে। গ্রাহকদের অভিযোগকে আমলে নেওয়া হচ্ছে না বলে মনে করছেন ক্যাবে জ্বালানি বিষয়ক উপদেষ্টা। বিদ্যুৎ বিল সেটা পোস্টপেডই হোক আর প্রিপেডই হোক, সবগুলোর ব্যাপারেই ভোক্তাদের অভিযোগ আছে। পোস্টপেডের ব্যাপার তো বরাবরই রয়ে গেছে, প্রায় প্রতিবারই দেখা যায় যে 200 বিল মোটামুটিভাবে ভুতুড়ে বিল আসে। তবে বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকো গ্রাহকের ভুতুড়ে বিলের অভিযোগ ঠিক নয় বলে জানায়। তাদের দাবি, গ্রাহকরা যে পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করছে তারই বিল করছে ডেসকো। বাইরের টেম্পারেচার যদি 45 ডিগ্রি বা 43 ডিগ্রি হয়, তাহলে 1 ঘন্টা এসি চালাইলে তার অনেক বেশি টাকা বিল আসবে। যাচাই করছে এবং প্রত্যেকটা কেসে কোনো জায়গায় আমরা ওই যে এই অসামঞ্জস্যতা পাই নাই। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের বিলের ব্যাপারে গ্রাহকদের অভিযোগ তদন্ত করে দেখা দরকার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছে পরের খবরে। নতুন শিক্ষাক্রমের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত ষান্মাসিক মূল্যায়ন শুরু হয়েছে। তবে পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়। এনসিটিবি বলছে, দক্ষতার ভিত্তিতে এই মূল্যায়ন হবে, তাই প্রশ্ন আগে পেলেও সমস্যা নেই। তবে যারা এসব প্রশ্ন ফাঁস করছে তাদের চিহ্নিত করা ও নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন শিক্ষাক্রমে চলতি বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে। বুধবার থেকে শুরু হয়েছে ষান্মাসিক মূল্যায়ন। ষষ্ঠ শ্রেণীতে বাংলা, সপ্তম শ্রেণীতে ধর্ম, অষ্টমে জীবন ও জীবিকা এবং নবম শ্রেণীতে ইতিহাস ও সমাজবিজ্ঞানের মূল্যায়ন হয়েছে। লিখিত মূল্যায়ন হচ্ছে 65 ভাগ আর ব্যবহারিক মূল্যায়ন 35%। বই থেকে সামারি করেই আসছে, যারা বই ভালো করে পড়ছে তারাই পারছে, আর যারা পড়ে নাই তারা পারেনি। এখন আমাদের চাপটা কম, এজন্য আমরা যা পড়ি ভালো মতো পড়তে পারছি। এ মূল্যায়নের প্রশ্ন কেন্দ্রীয়ভাবে এনসিটিভি থেকে নৈপুণ্য অ্যাপসে দেয়া হয়। এরপর স্কুল কর্তৃপক্ষ প্রশ্ন ছাপিয়ে মূল্যায়ন নিচ্ছে। কিন্তু পরীক্ষার আগের রাতেই এসব বিষয়ের প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে যায়। শিক্ষক নির্দেশিকা দিয়ে দিয়েছে, কিন্তু এটা কিন্তু আমাদের কাছেই ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে রাতের বেলায় বিভিন্ন জায়গায় নাকি প্রশ্নগুলো চলে আসছে। অভিভাবকরা বলছেন এ শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে তাদের স্বচ্ছ ধারণা নেই। এদিকে নতুন শিক্ষাক্রম নিয়ে প্রস্তুতির ঘাটতি দেখছেন গবেষকরা। আমরা কানেক্ট করতে পারছি না এই জন্য যে আসলে আমাদের সাথে কানেক্ট করা হচ্ছে না। অন্য আরেকটা পদ্ধতিতে আমি যাব, আমাকে কিন্তু প্রস্তুতিগুলো নেওয়া লাগে, আগে অ্যাওয়ারনেস থেকে শুরু করে সকল ধরনের টেকনিক্যাল প্রিপারেশনগুলো থাকা লাগে। আমার কাছে মনে হয়েছে যে এই প্রস্তুতিগুলো যথাযথভাবে হয়নি। এনসিটিভি বলছে প্রশ্ন ফাঁস হলেও সমস্যা নেই, কারণ মূল্যায়ন পুরোটাই দক্ষতা ভিত্তিক। সোশ্যাল মিডিয়াকে যদি আমাদের শিক্ষার্থীরা অনুসরণ না করে প্রশ্ন যদি তারা পড়ে দেখে, তাতে আমাদের কোনো ক্ষতি নাই। এটা তো কার্যক্রম ভিত্তিক, দক্ষতা ভিত্তিক যে কারিকুলাম, সেখানে কার্যক্রমগুলোর মধ্য দিয়ে তার আসলে পারদর্শিতার প্রকাশ ঘটবে। এদিকে জটিলতার কারণে শিক্ষণকালীন মূল্যায়নের তথ্য নৈপুণ্য অ্যাপসে দেয়া যাচ্ছে না। এ নিয়েও ভোগান্তিতে রয়েছেন শিক্ষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটির বাঘাইছড়িতে বন্যার কারণে কাঁচালং সরকারি কলেজ কেন্দ্রে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বুধবার রাতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়ে নোটিশ জারি করে বোর্ড। কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়। উপজেলা সদরের সঙ্গে বেশ কিছু এলাকার সংযোগ সড়ক তলিয়ে গেছে। কাঁচালং সরকারি কলেজের মাঠ ও আশপাশের এলাকাও পানিতে ডুবে আছে। বুধবার পরীক্ষা কেন্দ্রে নৌকায় করে আসতে দেখা যায় শিক্ষার্থীদের। কেন্দ্রটিতে বিভিন্ন বিভাগে 468 জন পরীক্ষার্থী রয়েছেন। বৃষ্টি কমে আসায় সিলেটের বন্যা পরিস্থিতি স্থিতিশীল আছে, তবে বেশিরভাগ নদ নদীর পানি এখনও বইছে বিপদসীমার ওপরে। সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট ও জকিগঞ্জের নিম্নাঞ্চল তলিয়ে থাকায় দুর্ভোগে জেলার 7 লাখ মানুষ। বৃষ্টি না থাকায় সুনামগঞ্জে কমতে শুরু করেছে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ জেলার সকল নদ নদীর পানি। তবে উজানের ঢল নতুন করে তলিয়েছে জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায়। 4 উপজেলায় পানিবন্দী 6 লাখ মানুষ। মৌলভীবাজারে পানি কমতে শুরু করলেও কুশিয়ারা ও মনু বিপদসীমার ওপরে বইছে। রাজনগর ও সদর উপজেলার 20টি গ্রাম এখনও পানির নিচে। এদিকে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে মঙ্গলবার থেকে বাঁধের 5টি স্থান ভেঙে তলিয়ে আছে 28টি গ্রাম। এছাড়া নেত্রকোনা, শেরপুর ও খাগড়াছড়িতে বন্যায় দুর্ভোগ পোহাচ্ছেন লাখো মানুষ। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে মৌলভীবাজার ও ফেনী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি মৌলভীবাজারে, সেখান থেকে জানাবেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, মৌলভীবাজারের আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? যারা পানিবন্দী অবস্থায় আছে তাদের দুর্ভোগ নিয়ে জানাবেন। প্রথমে যদি জানি রাখি, আবহাওয়া আসলে অনেকটাই আজকে কিন্তু ভালো অবস্থার মধ্যে আছে। গতকালকে থেকে কিন্তু বৃষ্টিপাত খুব একটি হয়নি, মাঝে মধ্যে বৃষ্টিপাত একটু হয়েছে, কিন্তু এমনিতে রুদ্রোজ্জ্বল আবহাওয়া কিন্তু গতকালকে থেকে আছে, যার ফলে মৌলভীবাজারে যে নদ নদী যেগুলি আছে, বিশেষ করে মনু এবং কুশিয়ারা, এই দুটি নদীর পানি কিন্তু বিপদসীমার উপরে বইছে এবং গতকালও কিন্তু মন নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সেটি আজ নেমে এসে কিন্তু আপনার 1 সেন্টিমিটার উপর দিয়ে সকাল 9টায় চাঁদনীঘাট পয়েন্টে বইছে। এবং কুশিয়ারা নদী যদি বলি, কুশিয়ারা নদী কিন্তু এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে এবং এটি স্থিতিশীল অবস্থায় আছে। বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে শেরপুর পয়েন্টে বইছে। এবং এই যে মনু কুশিয়ারা নদীর পানি, ফলে এই এলাকার জনপদগুলি কিন্তু পানিতে তলিয়ে এখনও আছে। বিশেষ করে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা
উপজেলা এই 3টি উপজেলার বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি হয়েছে। আপনি জানেন এই 3টি উপজেলার 2.5 লাখ মানুষ কিন্তু গত 20 দিন যাবৎ কিন্তু তারা পানিবন্দী অবস্থায় আছেন। তবে যেহেতু পানি বেড়েছে যার ফলে এখানে কিন্তু মানুষের দুর্ভোগটা আরও বৃদ্ধি পেয়েছে, নতুন নতুন জায়গা কিন্তু প্লাবিত হয়েছে। এবং আপনাকে যদি জানিয়ে রাখি মৌলভীবাজারের সদর এবং রাজনগর এই 2টি উপজেলার যে 20টির মতো গ্রাম কিন্তু পানিতে তলিয়ে আছে। তবে এখানকার নদ নদীর পানি যেহেতু কমা শুরু হয়েছে যার ফলে এখানকার পানি কিন্তু নেমে যাবে সেটি আশা করছে পানি উন্নয়ন বোর্ড। তবে যে বিষয়টি হচ্ছে মৌলভীবাজারে এখন দুর্ভোগের চিত্রটি আসলে ভয়াবহ আকার ধারণ করেছে, কারণ এখানকার মানুষ দীর্ঘদিন ধরে বন্যা কবলিত অবস্থায় আছেন এবং তারা একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং এই যে আবারও দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির অবনতি হলো যার ফলে কিন্তু এই মানুষজন কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। একটি তথ্য হচ্ছে জেলা প্রশাসনের তথ্য মতে কিন্তু জেলায় 3 লাখের উপরে মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছেন এবং গতকালকের তথ্য হচ্ছে যে এখানে 8,600 মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে অবস্থান নিচ্ছেন। তো সব মিলিয়ে আসলে এই যে দীর্ঘদিনের একটা বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে মৌলভীবাজারের বন্যা কবলিত মানুষজন কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। তারা বিভিন্ন ধরনের সংকটে রয়েছেন, খাদ্যের সংকট রয়েছে এবং যে পানিবাহিত নানান রোগ বালাই কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়ছে এইসব এলাকায়। তো জেলা প্রশাসনের তরফ থেকে তারা যেটি আমাদেরকে তারা জানিয়েছেন যে তারা ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন এবং বানবাসী মানুষের পাশে তারা খাদ্য সহায়তা নিয়ে যাচ্ছেন। তবে দুর্গম এলাকাগুলিতে কিন্তু এখন পর্যন্ত ত্রাণ তৎপরতা খুব বেশি আমরা লক্ষ্য করিনি। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। তুহিনা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আছেন ফেনী থেকে আমাদের সহকর্মী সমীর উদ্দিন। সমীর, আমরা দেখছি যে ফেনীর মোহ এবং কুহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কি কমতে শুরু করেছে কিনা, আর আজকের আবহাওয়া পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভালো আছে, রৌদ্র উজ্জ্বল এখন আকাশ। বৃষ্টির সম্ভাবনা একটু আছে, আবার বৃষ্টির সম্ভাবনা আবার নাই, এইরকম আসলে মেঘের খেলার মধ্যে এই আজকের দিনটি শুরু হয়েছে। তবে নদীর পানি 110 সেন্টিমিটার নিচে দিয়ে এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে। তবে পানি যে সমস্ত ভাঙা জায়গায় নদীর যে সমস্ত বাঁধ ভেঙেছে সেখান দিয়ে কিছু কিছু পরিমাণ পানি ঢুকছে। এই পানিগুলো লোকালয়ে গিয়ে নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো আসলে প্লাবিত হচ্ছে। এই মুহূর্তে আমরা জেলা প্রশাসনের তথ্য মতে জেনেছি যে ফেনী, কুশিয়ারা এবং ফুলগাজীর প্রায় 28টি গ্রাম পানিতে আছে। তো এই ক্ষেত্রে আসলে পানি কমতে এখন শুরু করেছে। যে পরিমাণ পানি কমছে তখন দেখা যাচ্ছে যে ক্ষয়ক্ষতির যে চিত্র সেটি এখন ফুটে উঠেছে। আমরা কৃষি এবং মৎস্য বিভাগের তথ্য মতে আমরা যেটা জেনেছি প্রায় 1 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এবং এখানের যে আমনের যে বীজতলা সেটি ক্ষতি হয়েছে প্রায় 16 হেক্টর এবং আউশের ক্ষতি হয়েছে 10 হেক্টর। এই ছাড়াও আসলে যে গ্রীষ্মকালীন সবজি সেটি 7 হেক্টরের মতো ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জেলা কৃষি বিভাগ জানিয়েছে। আপনাকে একটা কথা বলে রাখি যে এই নদীর যে বাঁধ কেন ভাঙে, এটা নদীর বাঁধ ভাঙার কারণ হচ্ছে ত্রিপুরাতে যখন পানি আসে সেই উজানের পানি যখন আমাদের এই নদী দিয়ে প্রবাহিত হয়, নদী আসলে সরু, এটির তেমন গভীরতা না থাকার কারণে পানি যখন বেশি আসে তখন এই পানি উপচে পড়ে বাঁধের উপর দিয়ে যায়, অথবা অনেক সময় বাঁধে ইঁদুরে গর্ত করে থাকে। সেই ইঁদুরে গর্তের কারণে ইঁদুরের গর্ত দিয়ে পানি ঢুকে এটি এক সময় ভেঙে যায়। এখানে আসলে স্থানীয়রা যেটা বলছে যে পানি উন্নয়ন বোর্ডের যে গাফিলতির কারণে এইগুলো হচ্ছে, তাদের তদারকি না থাকার কারণে। এটি ছিল আমার কাছে ফেনীর, ফুলগাজী, পরশুরামে 28টি গ্রামে বন্যা প্লাবিত হবার সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে মৌলভীবাজার এবং ফেনী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বন্যার কারণে প্রায় 50 কোটি টাকা ক্ষতির মুখে সিলেট ও মৌলভীবাজারের মাছ চাষিরা। সিলেটে 2 দফা বন্যায় 21,000 এবং মৌলভীবাজারে 800 পুকুর জলাশয় ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা তৈরি করে প্রণোদনা দেওয়ার আশ্বাস মৎস্য অধিদপ্তরের। সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাছ চাষী প্রবাল দাস পড়ালেখা শেষে উদ্যোক্তা হবার আগ্রহে 5 বছর আগে 2টি পুকুরে শুরু করেন মাছ চাষ। 2022 সালে কয়েক লাখ টাকার মাছ বানের জলে ভেসে যায়। আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সম্প্রতি 2 দফা বন্যায় সর্বশান্ত প্রবাল দাস। 2 বছর আবারও আমার এই পুকুরের মাছ নিচে গিয়ে এখন আবার সেই বেকারত্বে আবারও ফুসে গেলাম। এই চিত্র সিলেটের 13 উপজেলায়। জেলার 21,111টি পুকুর ও জলাশয়ের মাছ ভেসে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় 44 কোটি টাকা। 22 বন্যা যখন ক্ষতি করছে এরপরে আমি 4 বিঘা জমি বিক্রি করে আবার মাথা খাড়া করছে, আবার ধ্বংস হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় 35 কোটি টাকার মতো, 35 কোটি 50 লক্ষ টাকার
মাছ এবং পোনা মাছ ক্ষতি হয়েছে প্রায় 5,35,00,000 টাকার মতো। আমাদের অবকাঠামোগত ক্ষতি হয়েছে প্রায় 2 কোটি টাকার উপরে। মৌলভীবাজারে বন্যায় ভেসে গেছে 800টি পুকুর ও জলাশয়। খামারিরা হারিয়েছেন 225 টন মাছ ও 70 লাখ পোনা, যার আনুমানিক মূল্য প্রায় 5.5 কোটি টাকা। এমন বাস্তবতায় সহযোগিতার আশ্বাস মৎস্য অধিদপ্তরের। 21 কেজি পোনা ছাড়ছিলাম, এক সাইডে হাওয়ার টাকায় ঢেউয়ের ধারণায় জালটা কিছু উঠাই দিয়েছে, মাছটা কিছু মনে হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা আমাদের উপজেলায় করা হচ্ছে এবং আমরা আমাদের অধিদপ্তর এবং মন্ত্রণালয়কে প্রতিদিন আমরা রিপোর্ট দিচ্ছি। তো আমরা এটা আশা করি যে মৎস্য চাষিদের জন্য সরকারিভাবে পোনা এবং মাছ চাষের সরঞ্জাম দিয়ে হয়তো পরবর্তীতে সরকার সহযোগিতা করবে। বন্যা পরিস্থিতি পুরোপুরি কাটিয়ে ওঠার পর মাছ চাষিদের তালিকা করা হবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ার সাথে সাথে বাড়ছে নদী ভাঙন। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে শতাধিক বসত ঘর সহ কয়েকশো একর ফসলি জমি। শেরপুরের দশানী ও রংপুরের তিস্তা নদীতেও দেখা দিয়েছে ভাঙন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জামালপুরের দেওয়ানগঞ্জের যমুনা তীরবর্তী বাসিন্দা ইদু মিয়া এই পর্যন্ত কয়েকবার নদীগর্ভে চলে গেছে তার বসত বাড়ি। সবশেষ মন্ডল বাজার গ্রামের এই বাড়িটিও রয়েছে ভাঙন হুমকিতে। 4 বড় বাড়ি ভাঙছি, এখন তো মনে করেন যে নদী ধরল, এখন কই যাবো, এখন তো ঘুম টুম শেষ, এখন বুদ্ধি তো দেখতে আসে না, কই যাবো। যমুনা ও ব্রহ্মপুত্রে পানি বাড়ার সাথে সাথে দেওয়ানগঞ্জের বড়খাল, খোলা বাজার, পাটাধোয়া সহ বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। ভাঙন রোধে শিগগিরই একটি প্রকল্প নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যমুনা নদীর সিস্টেমের বাম তীরে সমন্বিত পানি ব্যবস্থাপনা ফেজ 1 নামক একটি সমীক্ষা প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় যে সুপারিশ আসবে সেই মোতাবেক আমরা প্রকল্প দাখিল করতে পারবো। একই অবস্থা রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়ায়। তিস্তা নদীর ভাঙনে প্রতিদিন বিলীন হচ্ছে আবাদি জমি সহ ঘরবাড়ি। একটা ঘর সরাই ফেলাইছি, এমন পরিস্থিতির মধ্যে আছে, মনে খুব ভয়াবহর মধ্যে আছে। নদী খনন করে একটা বেড়ি বাঁধ উপস্থাপন করে দেয়, তাহলে আরো ভালো হবে আমাদের। এবারও বর্ষার শুরুতে দশানী নদীর ভাঙনের কবলে শেরপুরের বিস্তীর্ণ এলাকা। ভাঙন রোধে স্থায়ী সমাধান চেয়েছেন এলাকাবাসী। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভাঙন নিয়ে আরও জানাতে এবার শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, বর্ষা শুরুতে দশানী নদীর ভাঙনের কবলে শেরপুরের বিস্তীর্ণ এলাকা, তো পানি উন্নয়ন বোর্ড যে স্থায়ী সমাধানের কথা বলছেন এলাকাবাসী, সে বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছে কি? হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর সদর উপজেলার কামারচর ইউনিয়নের 6 নং চর এলাকায়। আমি আপনাকে যদি দেখাতে চাই যে এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, ভাঙন যদি আপনি তীব্রতাটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই এলাকাটা কি ধরনের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এই ভাঙন এলাকাটাতে। আমি এই জায়গাটা হলো ব্রহ্মপুত্র এবং দশানী নদীর একেবারে দুটি মিলনস্থল। এখানে এই জায়গাতে দশানী নদীর যেমন ভাঙন শুরু হয়েছে, পাশাপাশি ব্রহ্মপুত্র নদীর ভাঙনও কিন্তু তীব্র তা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত কয়েকদিনে যখন পানি বৃদ্ধি পেতে শুরু করেছে এবং আজকে পর্যন্ত কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দশানী নদী এবং ব্রহ্মপুত্র নদী দুটো নদীতে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পাশাপাশি ভাঙনের তীব্রতা গতকালকে থেকে আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ইতিমধ্যে কিন্তু গত 24 ঘন্টায় অন্তত 20টি বাড়ি সরিয়ে ফেলতে হয়েছে এখানকার লোক অধিবাসীদেরকে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গত 1 বছরে এই এলাকায় অন্তত পক্ষে 1 শতাধিক মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে। এখানে শত শত একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখানে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এখানে স্থায়ী প্রকল্প হাতে নিতে গেলে অন্তত পক্ষে বড় ধরনের প্রকল্প হাতে নিতে হবে। এই জন্য তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখেছে। কিন্তু এখানকার লোকজনের দাবি হচ্ছে যে এই মুহূর্তে অন্তত পক্ষে এখানকার যে বাড়িঘর,
এখানে প্রতিষ্ঠান, স্কুল, মসজিদ, মাদ্রাসা এবং এই জায়গার যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, জনগণের বাড়ি রয়েছে, জায়গা রয়েছে, আবাদি জায়গা রয়েছে, এগুলো রক্ষা করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার জন্য এখানকার লোকজনের এই মুহূর্তের দাবি। পাশাপাশি আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা ব্যাপারটা দেখছেন এবং ইতিমধ্যে পরিদর্শন করেছেন এবং তারা এ ধরনের প্রকল্প হাতে নেবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি স্থায়ীভাবে প্রকল্প গ্রহণ করার জন্য এই এলাকার মানুষ এবং জনপ্রতিনিধি তারা সবাই কিন্তু দাবি করেছেন যে এই এলাকায় স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণ করার জন্য। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন এই ধরনের প্রকল্প তারা হাতে নেওয়ার জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখেছেন, সেখান থেকে নির্দেশনা পাওয়ার পরেই তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এই মুহূর্তে যে বর্তমান গত কালকে থেকে এবং গত 2 দিন থেকে যে ভাঙ্গনের তীব্রতাটা বৃদ্ধি পেয়েছে, এই মুহূর্তে দ্রুত গতিতে ব্যবস্থা গ্রহণ করার দাবি এলাকাবাসী এবং স্থানীয়দের। থেকে নদী ভাঙনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেরাজউদ্দিন। মেহেরপুরের 2টি আঞ্চলিক সড়কের 2 পাশের প্রায় 1,500 গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিষদ। রাস্তা উন্নয়নের কারণ দেখিয়ে সড়ক বিভাগের দেয়া নোটিশের প্রেক্ষিতে এই পদক্ষেপ বলছেন সংশ্লিষ্টরা। তবে সড়ক বিভাগ জানিয়েছে প্রকল্প বাস্তবায়ন হলে নতুনভাবে বনায়নের পরিকল্পনা রয়েছে। মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়কের 2 পাশে বিভিন্ন প্রজাতির প্রায় 1,500 গাছ রয়েছে। এসব গাছ কেটে ফেলতে জেলা পরিষদকে চিঠি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সড়ক প্রশস্তকরণের কারণ দেখিয়ে 21 কিলোমিটার অংশে গাছগুলোকে লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। শতবর্ষী সহ নানা সময় লাগানো এসব গাছ কাটার খবরে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। যদি এই ধরনের গাছ, বড় গাছ কাটা পড়ে 1.5 বছর 2 বছর বয়স গাছ, তাহলে আমরা এই ধরনের গাছ আর কোনোদিনই পাবো না। গাছগুলো রেখেই রাস্তার উন্নয়নের কথা জানিয়েছেন পরিবেশবিদরা। অহেতুক গাছ কাটার সিদ্ধান্ত প্রকৃতির জন্য বিরূপ বলছেন তারা। একটু ছায়া নেই কোথাও, কিন্তু এই অবস্থাটা আমাদের জন্য খুব বিপর্যয়কর। আমরা এই অবস্থা কখনোই কামনা করতে পারি না এবং হওয়া উচিত না। কাজে আমাদের গাছ লাগাতে হবে, বেশি বেশি করে লাগাতে হবে এবং ছোট সংরক্ষণ করতে হবে। সড়ক ও জনপথ বিভাগ বলছে বিকল্প পথ না থাকায় প্রকল্প বাস্তবায়নে এ সিদ্ধান্ত। কাজ শেষ হলে আবারও বনায়নের পরিকল্পনা রয়েছে তাদের। সড়কের 2 পাশে যে বর্তমানে যে গাছগুলো আছে, সেই গাছগুলো মূলত সড়কের সম্প্রসারণের এবং সড়ক উন্নয়নের জন্য আর কি সেই গাছগুলো কাটা হবে। তবে সড়কের উন্নয়নমূলক কাজ শেষ হওয়ার পরে আবার সড়কে পুনরায় যে গাছ রোপণ করা হবে। বন বিভাগের হিসেবে গত 10 বছরে মেহেরপুরের বিভিন্ন সড়ক থেকে প্রায় 14,000 গাছ কাটা হয়েছে। তবে নতুন করে রোপণের কোনো তথ্য নেই তাদের কাছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।